আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টক শো অনুষ্ঠান। 30 মিনিটের মাধ্যমে আমরা আজকে আলোচনা করব ইসকনের অপতৎপরতা, ইসকনের উত্থান এবং তাদের কার্যক্রম সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেখা দরকার। প্রত্যেকটা বিবেক সম্পন্ন মানুষের, প্রত্যেকটা বুদ্ধিদীপ্ত মানুষের আজকের এই অনুষ্ঠানটি দেখা অত্যন্ত প্রয়োজন। কারণ ইসকনের কার্যক্রম, তাদের অপতৎপরতা কোন দিকে যাচ্ছে এবং এর ফলে বাংলাদেশের মুসলমানদের উপরে কি ধরনের দুর্দিন দুর্দশা নেমে আসতে পারে, সেটা আমরা কেউ আজ করতে পারছি না। তাই আমি মনে করি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মুসলমানের দেখা অত্যন্ত জরুরি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনায়। শুরুতেই আমি আজকে যারা আলোচনা করবেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমি তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হযরত মাওলানা ইব্রাহিম আজাদী সাহেব, লেখক, গবেষক এবং কলামিস্ট এবং খ্যাতিমান ক্যালিওগ্রাফার। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা সরাসরি শুরু করতে চাই হযরত মাওলানা ইব্রাহিম আজাদী সাহেবকে দিয়ে। আমি তার কাছে আমাদের আজকে যে মূল টপিক ইসকনের অপতৎপরতা, আমি তার কাছে সর্বপ্রথম জানতে চাই, জনাব ইব্রাহিম আজাদী সাহেব, আপনি আপনার পরিচয় দিয়ে তারপর আপনি বলবেন ইসকন আসলে কি, ইসকন কারা এবং তাদের উত্থান কিভাবে হয়েছে কোত্থেকে, এবং ইসকনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, সে বিষয়ে আপনার যতটুকু ধারণা আছে আপনি সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন। জনাব ইব্রাহিম আজাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ হেদায়েতুল্লাহ রাজি সাহেবকে। তার সঞ্চালনায় চলছে আজকের বর্তমান প্রেক্ষাপটে ইসকনের পরিচয় এবং ইসকনের তাদের পরিচয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য, এ বিষয়ে আজকের জনসচেতনামূলক এবং মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম নিয়ে আজকের আয়োজন। এজন্য আল রাজি টিভির পক্ষ থেকে আমি দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের লাইভে যুক্ত থাকার জন্য। তো আমি আমার আলোচনার শুরুটা আমি লম্বা করতে চাই না, আমি মূল আলোচনায় ফিরে যাব। ইসকন বলতে আসলে কাদেরকে বোঝানো হয়? ইসকন বলতে আমরা সাধারণত বুঝে থাকি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ ইসকন। সংক্ষেপে বলা হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আমরা একেই সংক্ষেপে বলি ইসকন। এই ইসকন আমরা সবাই অনেকেই জানি যে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হিন্দুদের আপনার কৃষ্ণ যারা হিন্দুদের মধ্যে যারা কৃষ্ণকে বেশি শ্রদ্ধা করে, তাদের মধ্যে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে তিনি আমেরিকাতে গিয়ে তার ভক্তবৃন্দ যারা আছে তাদের সাথে কুশল বিনিময় এবং পরামর্শ করে সেখান থেকে ফিরে এসে 1966 সালের তিনি সেটা প্রতিষ্ঠা করেন, ইসকন, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বলে আখ্যায়িত করে থাকি। তো বর্তমান বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই আপনার ইসকনের বিভিন্ন রকম কার্যক্রম চালু রয়েছে। তাদের প্রায় সারা বিশ্বে
50 লক্ষের মতো, দুঃখিত, প্রায় 50,000-এর মতো তাদের কার্যক্রমের বিভিন্ন রকম সেন্টার রয়েছে, মন্দির ভিত্তিক সেন্টার রয়েছে। তো এছাড়াও আমি যে যারা ইসকন, তাদের প্রধানত 4টি বৈশিষ্ট্য থাকে তাদের। সেই 4টি বৈশিষ্ট্যের মধ্যে তাদের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো তাদের 4টি নীতির উপর তারা সাধারণত চলে থাকে। একটা হলো আপনার ল্যাক্টো নিরামিষ। তাদের যে সারাদিনের যে কার্যবিধি, এই কার্যবিধির মধ্যে সাধারণত 4টা বিষয় তারা অনুসরণ করে থাকে। সেটা খাবারের দিক থেকে তারা ল্যাক্টো নিরামিষ কৃষ্ণ প্রসাদ নামে তারা একটা খাবার গ্রহণ করে, এবং তাদের যে নিয়মের মধ্যে কারিকুলাম এবং নিয়মের মধ্যে যেটা তাদের পালনীয়, সেই পালনীয়র মধ্যে নেশা প্রহার, নেশা নিষিদ্ধ, এবং জুয়া না খেলা, এছাড়াও অবৈধ যৌনতা পরিহার করা, এই 4টি বৈশিষ্ট্যের উপর আমরা সবাই জানি ইসকন প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমান প্রেক্ষিত যে ইসকন যারা রয়েছে তারা সাধারণত এই 4টাকে অনুসরণ করেন না, বরং তারা অনেকটাই আপনার উগ্র মনোভাব, এবং তাদেরকে উগ্র মনোভাব নিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের মূল মনোভাব হলো মুসলিম বিদ্বেষী হওয়া। বর্তমান প্রেক্ষিত যে বিষয় আমরা যেটা বলবো, যে বর্তমান বাংলাদেশের যে আমাদের সমালোচিত যে জায়গা থেকে চিন্ময় কৃতদাসের ব্যাপারে, অর্থাৎ ওরফে চন্দন ধর, তার সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি ইসকনের একজন কেন্দ্রীয় লিডার, এবং সেই সাথে তার সম্পর্কে বিভিন্ন রকম অনৈতিক, বিভিন্ন রকম খারাপ কাজের প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য এটা প্রমাণিত তাকে বহিষ্কার করা হয়েছিল, এমনকি উপর থেকে অর্ডারের ভিত্তিতে তাকে 18 বছরের নিচে কোনো ইসকন সদস্যের সাথে যোগাযোগ করতে এবং তার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছিল। শুধু তাই নয়, ইসকনের যে বর্তমান আমাদের ভয়ঙ্কর যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা বলতে চাই, এই গত 2-1 মাস আগেও ইসকনের একজন প্রবর্তকের সাধারণ সম্পাদক সে পরকীয়ায় ধরা খেয়েছে। এই সব ঘটনার প্রেক্ষিতে ইসকনের মধ্যে 2টা গ্রুপ হয়ে যায়। 1 নাম্বার গ্রুপ, সেই গ্রুপের মধ্যে প্রথম গ্রুপের তাদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটি। এই কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে তাদেরকে তাদের মধ্যে সাধারণ সম্পাদক রয়েছে আপনার চারুচন্দ্র দাস, এবং ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী সিলেট থেকে ইসকন পরিচালনা করে, এবং ভক্তি বিনয় স্বামী ঠাকুরগাঁও থেকে পরিচালনা করে, এবং সেই যে ঠাকুরগাঁওয়ের যে ভক্তি বিনয় স্বামী, তার সম্পর্কেও বিভিন্ন রকমের অনৈতিক ঘটনা প্রকাশ পেয়েছে, এবং এসব দোষে সে দোষী। শুধু তাই নয়, আমরা আরো জানতে পারি যে এই যে যাদের কথা বললাম, ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী সিলেটের এবং ভক্তি বিনয় স্বামী ঠাকুরগাঁওয়ের, এরা 2 জনের লিডার আছে। আবার এদের উপরে আছে জয় পতাকা স্বামী। এদের প্রিয় 2 শিষ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মায়াপুর থেকে পরিচালনা করে, ভক্তি বিজয় ভগবত স্বামী মায়াপুর থেকে পরিচালনা করে, এবং নারু গোপাল দাস সে কলকাতা থেকে ইসকন পরিচালনা করে। এসব তথ্যের ভিত্তিতে আমরা সবাই এটাই বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখতে পেয়েছি যে ইসকনের যে যারা সদস্য রয়েছেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, তারা এই যে ইসকনের আপনার 4টা যে আপনার মূলনীতির কথা বললাম, এটাকে তারা অনুসরণ করেন না। তাদের ভিতরে বিশেষ নেশা এবং জুয়া, অবাধ যৌনতা, এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আমি যে 1 নম্বরে পরিচয় দিয়েছি, আরেকটা গ্রুপ হয়ে গেছে 2য় নাম্বার গ্রুপ, তারা হলো বাংলাদেশি। এই বাংলাদেশের অধিকাংশ চট্টগ্রাম নিবাসী। তাদের মধ্যে রয়েছে লীলারাজ দাস এবং দারু ব্রহ্ম দাস, এছাড়াও রয়েছে স্বতন্ত্র গৌর দাস। এরা সহ এর প্রবর্তক ও আপনার পুণ্ডরিক ধামের যত নেতারা রয়েছে,
এদের মূল মনোভাব হলো মুসলিম বিদ্বেষী হওয়া। আমরা অনেক সাংবাদিকদের মাধ্যমে বা অনেক আপনার অনলাইন যোগাযোগ ভিত্তিক মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে তাদের যে ধর্মীয় শিক্ষা এবং অনুশাসনের জন্য যিনি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসকন, বর্তমান ইসকন হিন্দুদের মূল ধর্মের অনুশাসন তারা মানেন না। সাধারণ যারা হিন্দু রয়েছে, যারা আপনার বর্তমান যারা হিন্দু ধর্ম অনুসরণ করেন, তারা নিজেরাই এর সাক্ষ্য প্রমাণ দিয়েছেন যে বর্তমান ইসকন তারা আমাদের ধর্ম মতের উপরে নেই, সনাতন ধর্ম মতাবলম্বীর উপরে তারা নেই। তারা উগ্র, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। এবং এই ক্ষেত্রে আমি আরো কিছু তথ্য যুক্ত করতে চাই। সেই তথ্য যুক্তির ভিত্তিতে আজকে দর্শকদের কাছে প্রমাণ হয়ে যাবে যে ইসকন তারা কতটা মুসলিম বিদ্বেষী এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কত সুদূর প্রসারী, এবং তাদের যে বিধ্বংসী, জাতি বিধ্বংসী যে সমস্ত কর্মকাণ্ড, এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দেশ থেকে তারা আপনার বিতাড়িত হয়েছে। তাদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, এগুলো সহ অস্ট্রেলিয়া, দুবাই, ইসরায়েলও এদের ব্যাপক কর্মকাণ্ড রয়েছে। শুধু তাই না, আর্জেন্টিনা, কলম্বিয়া, এইসব দেশে ইসকনের ব্যাপক কর্মসূচি রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে বর্তমান ইসকনের যে প্রাদুর্ভাব এত বেড়ে গেছে যে প্রত্যেকটা সাধারণ যে সনাতন ধর্মাবলম্বী যাদের মন্দির, এই মন্দিরগুলোকেও তারা দখল করে নিয়েছে এবং তাদের মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড, মুসলিম নিধনের যে তাদের কর্মসূচি, মিশন, সেই মিশন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরকে তারা গ্রাস করে নিয়েছে, দখল করে নিয়েছে এবং তাদের প্রোপাগান্ডা, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। শুধু তাই নয়, আমি আরো বলতে চাই যে ইসকনের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তির উপরে তারা নেই। তাদের বিভিন্ন দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের 1970 এবং 1980 এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। শুধু তাই নয়, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে তাদের কাজ করতে সক্ষম হয়। চীনেও ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলো প্রকাশ্যে আজ তাদেরকে কোন জায়গায় তাদের কর্মকাণ্ডের কারণে, উগ্র মনোভাবের কারণে প্রকাশ্য অনুমোদন দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপ, তাদের কার্যকলাপের উপর অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ করা হয়েছে। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাচ্ছে তারা। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, তারপরে আপনার তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর সরাসরি নিষিদ্ধ এবং তাদের উপর নজরদারি করা হয়েছে। এসব দেশে নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে জালিম শাসক আওয়ামী লীগ, এই শাসকের ছত্র ছায়ায় ইসকনকে দুধ কলা দিয়ে তাদেরকে কাল সাপের মতো বড় করা হয়েছে। যে কারণে আজকে আমাদের 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো একজন ধার্মিক অ্যাডভোকেটকে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তো আমি এই কথা বলতে চাই পরিশেষে যে ইসকনের যে বর্তমান তাদের কার্যকলাপ, এই কার্যকলাপ গুলোর উপর আমরা যদি নজরদারি করি, তাহলে তাদের আরো অনেক এমন কিছু কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসবে যে জাতির সামনে আওয়ামী লীগ এবং তাদের কর্মকাণ্ডের বিভিন্ন মুখোশ উন্মোচন হয়ে যাবে। আমি আজকে এই লাইভের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে ইসকন একটি মুসলিম বিদ্বেষী এবং মুসলিম নিধন কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রবিন্দুতে আছে এবং সেখান থেকে বিভিন্ন রকম ভাবে আমাদের মুসলিমদেরকে বিভিন্ন রকমের
তাদের ষড়যন্ত্র চালু রয়েছে। এমনকি আমরা কথাও জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে আপনার মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোর সাথে ইসকনের সদস্যরা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এবং সেই দায় মুসলিমদের উপর চাপানোর জন্য, দাঙ্গা লাগানোর জন্য তারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন কলামিস্ট লেখক জনাব মাওলানা ইব্রাহিম আজাদী সাহেবের কাছে ইসকনের উত্থান, ইসকনের কার্যক্রম এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলছিলেন এতক্ষণ। যারা ধৈর্য সহকারে আমাদের এই আলোচনা অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমি চলে যেতে চাই জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত ভাইয়ের কাছে। ইয়াসির আরাফাত ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে তারপর আপনি বলবেন যে আসলে ইসকন বাংলাদেশ সহ আমরা যেটা আজাদী ভাইয়ের কাছে শুনছিলাম, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম আছে। তো ইসকন মূলত কাদের হয়ে কাজ করে বলে আপনি মনে করেন? তাদের আসলে কার্যক্রমটা কি ধরনের? তারা কাদের হয়ে কাজ করে? এটা কি শুধুমাত্র হিন্দুদের একটি সাংস্কৃতিক কোন সংগঠন বা হিন্দুদের ধর্ম প্রচারের কোন সংগঠন, নাকি আসলে কি তারা কিসের কাদের হয়ে কাজ করে বলে আপনি মনে করেন? জনাব ইয়াসির আরাফাত ভাই। আসসালামু আলাইকুম। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই হেদায়েতুল্লাহ রাজীব ভাইকে যে ইসকনের তৎপরতা নিয়ে এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠান করার জন্য। আমি যেহেতু 30 মিনিটের এটা একটা লাইভ অনুষ্ঠান, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি কথাতেই চলে যাই, কোনো পরিচয় বা কোনো কিছুতে না গিয়ে। তো আপনি প্রশ্ন করেছেন ভাই যে ইসকন কাদের হয়ে মূলত কাজ করে। আমরা এই প্রশ্নের জবাবের পূর্বেই একটু ইসকনের সম্পর্কে কিছু জানানো দরকার, যেহেতু আমাদের প্রিয় বড় ভাই অনেক কথাই বলেছেন ইসকন সম্পর্কে। এরপরেও আমি কিছু বলতে চাই, যেমন ইসকনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে 13ই জুলাই ইসকন প্রতিষ্ঠা করেন। তো আমরা এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি যে এই ইসকন প্রতিষ্ঠা হয় কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে, এটা কিন্তু ভারতে প্রতিষ্ঠা হয় নাই। যদিও এটা একটা হিন্দুদের সংগঠন হিসেবে পরিচিত। যদি হিন্দুদের সংগঠন হিসেবেই পরিচিত হয় তাহলে সেটা কেন যুক্তরাষ্ট্রে সৃষ্টি হবে, কেন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে? একটা গবেষণার বিষয়, চিন্তার বিষয় ভাই। যেমন যদি আসলে হিন্দুদের এটা হতো বা হিন্দুদের কার্যক্রমেরই কোনো সংগঠন হতো তাহলে অবশ্যই এটা ভারতেই হতো, কারণ এই পৃথিবীতে সবচাইতে হিন্দু বসবাস করে ভারতে, আর সেখানেই হিন্দুদের বেশি প্রভাব রয়েছে। এরপরে দেখেন আপনার এদের কর্মসূচি গুলো একটু দেখেন, যে এরা মূলত মন্দির নির্মাণ করে, তারপরে ধর্মীয় উপদেশ দেওয়া, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করে। এই যে সুন্দর সুন্দর কর্মসূচি তাদের দেওয়া আছে, ভাই ইতিপূর্বে অনেক কথা বলেছেন তাদের কাজ এবং কাজ এবং কথা এবং কাজের যে কোনো মিল থাকে না সেটা বলেছেন। তো আমিও সেই সুর ধরেই বলতে চাই যে তাদের যে কর্মসূচি গুলো সুন্দর সুন্দর, যেমন ছদ্মবেশে ভালো ভালো উপদেশ দেয়, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, কিন্তু তাদের ভিতর যদি দেখা যায় তাহলে কোনো কিছুই ভালো কাজগুলো পাওয়া যায় না। তারা মূলত তাদের এই সুন্দর কর্মসূচি গুলো দিয়ে আপনার সাধারণ হিন্দুদেরকে তাদের পথে নিয়ে আসে, এরপরে তাদেরকে খারাপ বানায়, তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে সন্ত্রাস হিসেবে তৈরি করে। এই হচ্ছে এদের কর্মকাণ্ড। এরপরে যে প্রশ্ন চলে যায় যে ইসকন কাদের হয়ে মূলত কাজ করে, ইসকন নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন দেখতে পাবেন যে ইসকন মূলত এটি হিন্দু ধর্মের কোনো সংগঠন নয়।
যদিও এখানে হিন্দুরা আছে, এরপরে এটা কিন্তু হিন্দু ধর্মের কোনো সংগঠন নয়। ইসকন মূলত একটি ইহুদিদের সংগঠন। ভাবলেও মানে এটা শুনলে অবাক হবেন, কিন্তু এটাই সত্য যে ইসকন মূলত একটি ইহুদিদের সংগঠন। এদের প্রধান কাজ বা এদের প্রধান কাজ হচ্ছে, বাংলাদেশের যে প্রধান কাজ এদের, এরা হচ্ছে যে কোনো আমাদের বাংলাদেশে যে কোনো উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান এরা বাংলাদেশে মানে পালন করে। উস্কানিমূলক ধর্মীয় মানে অনুষ্ঠান, যেটাতে আমার ধর্মের সাথে মুসলমান ইসলাম ধর্মের সাথে হিন্দু ধর্মের কিভাবে ঝামেলা বাঁধবে, মুসলিমের সাথে হিন্দুর কিভাবে ঝামেলা বাঁধবে, এক দেশের সাথে আর এক দেশের কিভাবে ঝামেলা বাঁধবে, তারা মূলত এইরকম কর্মকাণ্ড গুলোই বাংলাদেশে মানে বাস্তবায়ন করতে চায়। কারণ একটাই, যে এই দেশটাকে তারা ভালো রাখতে চায় না, এই দেশটাকে তারা বিশৃঙ্খলার আবদ্ধে রাখতে চায়, এই দেশটাকে তারা ভাগ করে ভারতের ভিতরে ঢুকাতে চায়। এরকম নানান ধরনের মানে চিন্তা ভাবনা তাদের ভিতরে রয়েছে, এগুলোই তাদের মূলত কাজ। আর যেটা বললাম যে এটা মূলত একটা আপনার ইহুদিদের সংগঠন। কারণ আপনি লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবেন যে, কারণ আপনার এই যে ইসকনের যে প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু ভারতের কোন শিক্ষালয়ে লেখাপড়া করেন নাই। তিনি হিন্দু হলেও তিনি কিন্তু ভারতের কোন শিক্ষালয়ে লেখাপড়া করেন নাই। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানের চার্চে লেখাপড়া করেছেন। খ্রিস্টানদের কাছে তিনি উঠা বসা, তার সবকিছু তাদের সাথেই। এবং এটার মানে সৃষ্টিও হয় কোথায়? নিউ ইয়র্ক সিটিতে। তো এইগুলো ভাবতে গেলে দেখা যাবে যে এটা আসলে শুধু হিন্দুদের নয়, বরং এটা ইহুদিদের দ্বারা একটা পরিচালিত সংগঠন। এরা মূলত ইহুদিদের হয়ে কাজ করে। ভাই এতটুকুই বলার ছিল এদের কর্মকাণ্ড নিয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন জনাব ইয়াসির আরাফাত ভাইয়ের কাছ থেকে ইসকন আসলে কাদের হয়ে কাজ করে সে সম্পর্কে বলছিলেন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জনাব ইয়াসির আরাফাত ভাই বলছিলেন এতক্ষণ। প্রিয় দর্শক শ্রোতা, আবারও একটু ইব্রাহিম আজাদী ভাইয়ের কাছে একটু জানতে চাই যে, আজাদী ভাই, আপনি দেখলেন যে চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের পতাকাকে নাকি তিনি অপমাননা করেছে, পতাকা ছিঁড়েছে বা অবমাননা করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ যেটাকে বলে সাধারণত। এরপরে আমরা দেখেছি যে ইসকন চট্টগ্রামের বিভিন্ন মসজিদে আক্রমণ করেছে, মসজিদের জানালা দেয়ালগুলো ভেঙে ফেলেছে। তারপর ইসকন নেতাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতে তারা বিক্ষোভ মিছিল করছে, ইসকনের নেতাকে ছেড়ে দিতে হবে, না ছেড়ে দিলে আমরা বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আর ট্রাক আটকে দেব, বাংলাদেশি মানে লেনদেন করব না, এটা সেটা বিভিন্ন ধরনের তারা উস্কানিমূলক কথা বলছে, বাংলাদেশ আক্রমণ করবে এই ধরনের। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ইসকন একজন নেতাকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হলো, আর এটা নিয়ে ভারতে বিক্ষোভ মিছিল হচ্ছে, বিষয়টা আপনি কিভাবে দেখেন জনাব ইব্রাহিম আজাদী সাহেব? অসংখ্য ধন্যবাদ হেদায়েতুল্লাহ রাজি সাহেবকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। তো আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যে আমি কথাটা শেষ করতে চাই। আমরা একটা কথা শুনেছি যে কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। তো এরকমই আর কি। তো আসলে বাংলাদেশে দেশদ্রোহী যতগুলো কর্মকাণ্ড রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে অবস্থান করে এখানে থেকে এখানে খেয়ে ভারতের গোলামি করা, এরকম ছোটখাটো আরো অনেক কর্মকাণ্ড তাদের রয়েছে। শুধু ইসকন নয়, আমরা যদি একটু জার্নালিস্টদের মধ্যে থেকে একটু আমরা যদি ঘুরে আসি, আমরা সবাই জানি মুন্নি সাহা নামে একটা আপনার জার্নালিস্ট, তিনি কিন্তু বাংলাদেশ থেকে তথ্য পাচার করতে গিয়ে তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন এবং যে কোনো ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, যদিও নজরদারিতে আছেন। কিন্তু এরকম আরো অনেকেই আছে
বলেন, ইসকন বলেন, এরকম অনেক সংগঠন আছে যে যারা বাংলাদেশে থাকবে, গোলামি করবে ভারতে। তো বাংলাদেশ থেকে আপনার চিন্ময় দাসের যে আপনার গ্রেপ্তার হওয়াটা, এটা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী কাজের সাথে আপনার মিল থাকার কারণে বাংলাদেশের সাথে যে একটা কাজ সে করেছে, এটা বাংলাদেশের আইন অনুযায়ী তার শাস্তি দিবে নাকি তাকে বেকসুর খালাস দিবে, এটা সম্পূর্ণ আইন বিভাগের উপর আপনার প্রবর্তিত হবে। কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি যে তার মাধ্যমে অনেক ভারতীয় আপনার মুসলিম বিদ্বেষী সংগঠন অথবা ব্যক্তি বলেন, তারা তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন রকমের মসজিদ ভাঙচুর বলেন, মুসলমানদের উপর হামলা বলেন, অথবা বিভিন্ন রকমের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বুঝাতে চাচ্ছেন যে তার মুক্তি চায়। তো আমি এটা বলতে চাই যে ইসকন মূলত যেই মনোভাবের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, ইসকনকে আসলে দখল করা হয়েছে রাজনৈতিকভাবে তাদেরকে লেলিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এবং সেই রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে বিভিন্ন রকমের আপনার একটা চাপের মধ্যে রাখার জন্য মূলত তাদের এই কর্মসূচি। আমরা ইতিপূর্বে অনেক তথ্যের ভিত্তিতে এটা জানতে পেরেছি যে যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, কিন্তু তাদের যতগুলো কর্মকাণ্ড রয়েছে আমাদের বিরুদ্ধে তারা করেছে, সেই সমস্ত কর্মকাণ্ডের ভিত্তিতে আমরা বলতে পারি না যে তারা আমাদের বন্ধু দেশ। জিনিসটা কেমন যেন এমন হলো যে বন্ধু তুমি সাগরে ঝাঁপ দাও অথবা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো, তোমার জানাজার জন্য আমি আছি, মানে এমন বন্ধু। তুমি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করো, তোমার জানাজার জন্য আমি আছি। অথবা তোমার হাত পা ভেঙে গেলে তোমার হাঁটার জন্য আমি একটা লাঠি দিব, মানে এমন বন্ধু। তো বাংলাদেশকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের কবলে আচ্ছন্ন করার জন্য ইসকনের সদস্যরা তারা রাজনৈতিকভাবে ভারতের ছত্রছায়া এসেছে এবং রাজনৈতিকভাবে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ইসকনকে ব্যবহার করছে। সেই ব্যবহারের ভিত্তিতেই যখন আপনার বর্তমান প্রেক্ষিত আপনার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে তাদের এত অপতৎপরতা, এত বিভিন্ন রকম কর্মকাণ্ড বলে আমি মনে করি। আমার কথা এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। এতক্ষণ বলছিলেন জনাব ইব্রাহিম আজাদী সাহেব। যারা আমাদের সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অনুষ্ঠান আমরা শেষ করব। শেষ করার আগে জনাব ইয়াসির আরাফাত ভাইয়ের কাছে আর একটু যেতে চাই। জনাব ইয়াসির আরাফাত ভাই, আপনার কাছে আরো একটা প্রশ্ন ছিল, যেটা আমি বলছি যে কোন কোন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশে কি ইসকনকে নিষিদ্ধ করা উচিত কিনা নাকি অনুচিত, কি আপনি মনে করেন? যদিও এই বিষয়ে ইব্রাহিম আজাদী ভাই কিছুটা বলেছেন, তারপরও একটু আপনি 2-1 মিনিটের ভেতরে বলে শেষ করে দেবেন। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি, সংক্ষিপ্ত ভাবে কয়েক মিনিটের ভেতরে বলবেন জনাব ইয়াসির আরাফাত ভাই। জি ভাই, ধন্যবাদ। আসলে ইসকন বিভিন্ন মানে অনেক দেশেই এরা খুঁটি গেড়েছে, অনেক দেশেই প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে যেমন এটা পুরনো একটা সংগঠন, 1966 সালে যা প্রতিষ্ঠিত হয়। তো এরপরে 1966 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেই সাবেক সোভিয়েত ইউনিয়নে 1970 সালে একবার নিষিদ্ধ করা হয় ইসকনকে। এরপরে 1980 সালে আবার নিষিদ্ধ করা হয় ইসকনকে। তারপরে আপনার বর্তমানে চীনে নিষিদ্ধ রয়েছে ইসকন, এরপরে মালয়েশিয়াতে রয়েছে নিষিদ্ধ ইসকন, তারপরে আপনি যদি লক্ষ্য করেন ইরানে রয়েছে নিষিদ্ধ, তারপরে সৌদি আরব, এরপরে আমাদের
আফগানিস্তানে রয়েছে নিষিদ্ধ ইসকন, এরকম তাজাকিস্তান, উজবেকিস্তান, এরকম অসংখ্য মুসলিম কান্ট্রিতে ইসকন নিষিদ্ধ রয়েছে। এখন আপনি আমাদের বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করেন, ইসকন যে সকল কর্মকাণ্ড গুলো করছে তাতে তারা নিষিদ্ধ হওয়ার মতো একটা সংগঠন। যেমন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে একটা সংগঠন নিষিদ্ধ হয়েছে, তারা হচ্ছে কি ছাত্রলীগ। তাদের কর্মকাণ্ড এবং ইসকনের কর্মকাণ্ড যদি আপনি দেখতে যান একই রকম। ছাত্রলীগ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, অসংখ্য ভাইকে হত্যা করে মেরে ফেলেছে। এখানে ইসকন একটা সুযোগ পাওয়ার পরে একটা আমাদের আইনজীবী এত বড় একজন মানুষকে মেরে ফেলেছে। তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, তাকে মেরে ফেলেছে ইসকন। সুযোগ পেলে যারা মানুষ হত্যা করে তারা কখনোই এই 2024-এর পরে, 24-এর গণঅভ্যুত্থানের পরে কখনোই বাংলাদেশে কখনোই রাজনীতি করার সুযোগ পায় না, কখনোই সুযোগ থাকে না। তাই অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জি ভাই, আমি এতটুকু বলে শেষ করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এতক্ষণ ইসকনের অপতৎপরতা নিয়ে লাইভ টকশো 30 মিনিট অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের সঙ্গে বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং খ্যাতিমান ক্যালিওগ্রাফার জনাব হযরত মাওলানা ইব্রাহিম আজাদী সাহেব, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত ভাই। যারা আলোচনা শুনছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অনেক ভালোবাসা, শুভকামনা জানাই, আর আপনাদেরকেও অনেক বেশি শুভকামনা জানাই। শেষে আমি একটি কথা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। ইসকনের অপতৎপরতা, তাদের কার্যক্রম, তাদের গতিবিধি আমাদেরকে লক্ষ্য করতে হবে, ওদেরকে ফলো করতে হবে। ওরা আসলে কি করতে চায় সব বিষয়ে, ইসকনের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যে নতুন এক স্বাধীনতা ফিরে পেয়েছি 15-16 বছর পর, এই স্বাধীনতা এমনি এমনি অর্জিত হয়। বলা হয় 2000-এর মতো প্রাণ ঝরেছে এবং হাজার হাজার, 10 থেকে 15,000 মানুষ আহত হয়েছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হারিয়েছে চোখ। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক বাবা তার আদরের ছেলেকে হারিয়েছে। কত মা হয়তো এখনো অপেক্ষায় আছে তার ছেলে বাড়িতে আসবে। অনেক দেশ দেশান্তরে, অনেক গ্রামে গঞ্জে, অনেক এমনও কিছু এলাকা আছে যেখানে হয়তো অত ইন্টারনেটের ব্যবস্থাপনা নাই, নেটওয়ার্কের সংযোগ নাই। সেখান থেকেও ঢাকায় এসে মানুষ, জীবিকার তাগিদে ঢাকায় এসে মানুষ কাজ করবে। সেই সমস্ত সন্তানেরা হয়তো ঢাকায় নিহত হয়ে গিয়েছে, মা জানেও না তার সন্তান নিহত হয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। বাবা জানে না তার সন্তান লাশ হয়ে পড়েছিল ঢাকায়, অথচ বাবার কানে খবর পৌঁছায়নি। বাবা হয়তো এখনো অপেক্ষায় আছে ঈদের সময়ে অথবা কোনো ছুটির দিনে আমার সন্তান আমার কোলে ফিরে আসবে। এমন অসংখ্য জানা অজানা শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। সুতরাং এই রক্তকে কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয়ে যায়। আমাদের এই রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। সারা জীবন যেন এই স্বাধীনতা আমরা টিকিয়ে রাখতে পারি, স্বাধীনতার মর্যাদা আমরা ধরে রাখতে পারি। সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকুন। আমাদের স্বাধীনতা চিরদিন যেন অক্ষুণ্ণ থাকে, সেই প্রত্যাশা করি মহান রবের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমাদের টকশো 30 মিনিট অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।